দোলনের ডায়েরির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওটাতে তো তোমরা দেখতেই পেরেছিলে যে আমরা জার্মানি থেকে স্কটল্যান্ডের এডিনবার্গ এয়ারপোর্টে ল্যান্ড করে গেছিলাম। এডিনবার্গ এয়ারপোর্টটি এডিনবার্গ মেন শহরের থেকে বেশ খানিকটা দূরে, তাই এডিনবার্গ এয়ারপোর্ট থেকে এডিনবার্গ শহরে যাওয়ার জন্য রয়েছে এরকম ট্রামের ব্যবস্থা। আমরাও সেই ট্রামে করে এডিনবার্গ শহরের দিকে রওনা দিলাম। ট্রামের ভেতরে এই দিকটায় একবার দেখো, যাত্রীদের লাগেজ রাখার জন্য কি সুন্দর র্যাকের ব্যবস্থা করা রয়েছে। তবে এডিনবার্গের যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস বা ট্রামে উঠতে গেলে লোথিয়ান বাস বলে একটি অ্যাপ হয়, সেটিকে আইফোনের অ্যাপ স্টোর বা গুগলের প্লে স্টোর থেকে তোমাদের ফোনে ডাউনলোড করে সেইখানেই একটি ডে টিকিট কেটে নিতে হবে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে এডিনবার্গ কাসেল। এডিনবার্গ কাসেলের সামনের এই মেন রাস্তাটাকে বলা হয় প্রিন্সেস স্ট্রিট। আমরা ট্রাম থেকে নেমে পড়েছি আর এখন রয়েছি প্রিন্সেস স্ট্রিটে। ওই যে দেখো ইউকের ফ্ল্যাগও দেখা যাচ্ছে। এবার এইখান থেকে সামনে যে বাস স্ট্যান্ডটি আছে ওখানে গিয়ে ওয়েট করব বাসের জন্য। ওই দেখো একটি লাল রঙের ডাবল ডেকার বাস আসছে। স্কটল্যান্ডের এক অন্যতম ঐতিহ্য কিন্তু এই দোতলা বাসগুলি। আমি জীবনে প্রথমবার এইরকম দোতলা বাস দেখছি সামনে থেকে, তাও আবার চারিদিকে এতগুলো একসাথে। দাঁড়াও, 4 দিন মতন তো এই শহরেই রয়েছি, তো একদিন এই দোতলা বাসে উঠে একটি ভ্লগও বানাবো। আর এই এডিনবার্গ শহরের প্রত্যেকটি কোনায় কোনায় দেখো এইরকম আর্কিটেকচারাল বিল্ডিংস রয়েছে। এইরকম বিশাল আকার আর্কিটেকচারাল বিল্ডিং কলকাতায়ও কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যায়, ওই যেমন চন্দননগর, প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল। কিন্তু এই শহরের প্রত্যেকটি কোনায় তাকালেই দেখতে পারবে সেই সব প্রাগৈতিহাসিক বিল্ডিং গুলোকেই এরা প্রিজার্ভ করে রেখেছে। আমরা যেহেতু এখানে শিবমের একটি রিসার্চ প্রজেক্টের কাজে এসেছিলাম, তাই ওর অফিস কালিগ সাঙ্কেত ভাইয়াও আমাদের সাথেই এসেছিল। ওই যে দেখো সাঙ্কেত ভাইয়া আর শিবম গল্প করতে করতে হাঁটছে। আর মাত্র কয়েক পা হাঁটলেই এডিনবার্গ ইউনিভার্সিটির সামনেই পৌঁছে যাব। ওই যে দেখো আমরা চলে এসেছি এডিনবার্গ ইউনিভার্সিটির একদম সামনে। স্কটল্যান্ডের সংরক্ষিত সব অন্যতম প্রাগৈতিহাসিক বিল্ডিংসগুলির মধ্যে এই ইউনিভার্সিটি বিল্ডিংটিও একটি। 1789 সনে বানানো 236 বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজও বর্তমান এবং একইভাবে শিক্ষা প্রদান করে চলেছে। এই প্রাগৈতিহাসিক শহরের অলিগলি ঘুরতে ঘুরতে কখন যে আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি। এই যে আমরা থাকছি রেসিডেন্সি ইন বাই ম্যারিয়টে। চলো ভেতরে গিয়ে তাড়াতাড়ি চেক ইনটা কমপ্লিট করে ফেলি। সেই কোন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, আর এতক্ষণে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হতে পারবো। অ্যান্ড ফাইনালি চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার পরে আমরা আমাদের রুমটাও পেয়ে গিয়েছি। তবে ওইদিকে সাঙ্কেত ভাইয়ার রুমটা এখনো ক্লিয়ার হয়নি বলে রিসেপশন থেকে দাদাকে ওই 30 মিনিটস মতন ওয়েট করতে বলেছে। তাই সাঙ্কেত দাকে বললাম আমাদের রুমে বসেই একটু রেস্ট নিয়ে নিতে। এদিকে সাঙ্কেত দা আর শিবম একটু চা বানিয়ে নিচ্ছে, কারণ ওরাও ভীষণ টায়ার্ড। তো চলো ওরা চা বানাক, আর ততক্ষণ আমি তোমাদের সাথে আমাদের হোটেলের রুম ট্যুরটা শেয়ার করি। তোমরা যদি আমার শর্টস গুলো দেখে থাকো তাহলে সেখানেই দেখবে আমি বলেছিলাম যে আমরা একটা স্টুডিও রুম বুক করে গিয়েছিলাম। স্টুডিও রুম মানে ওই একটি কুইন সাইজ বেডওয়ালা সিঙ্গেল রুম। তবে এখানে আসার পরে রিসেপশন থেকে ওরা নিজেরাই আমাদেরকে ওই স্টুডিও রুম থেকে আপগ্রেড করে এই সুইট রুমটি দেয়। এই সুইট রুমের মধ্যে মোট 2টো আলাদা আলাদা ঘর রয়েছে। একটি হলো বেডরুম এবং আরেকটি হলো লিভিং এরিয়া। শুধু তাই নয়, এই লিভিং এরিয়ার সাথেই রয়েছে একটি ফুললি ফাংশনাল মডিউলার কিচেন। ধরো যদি কিছু রান্না করে খেতে চাই তাহলে আরামসেই কিন্তু সেটা করা সম্ভব। চলো তোমাদেরকে একবার প্রত্যেকটা রুম ভালো করে ঘুরিয়ে দেখাই। তো এইটা হলো আমাদের বেডরুম। আর এখানে না হোটেলের ভেতরে যেহেতু সবসময় হিটার চলে, সেই জন্য ঘরের ভেতরগুলো ভীষণ বদ্ধ গরম ছিল। আর প্রত্যেকটা রুমেই সেই জন্য রাখা ছিল একটি করে ফ্যান এবং এসির ব্যবস্থা। দাঁড়াও তোমাদেরকে না একটা জিনিস দেখাই আমাদের রুমের ভেতরে কি রাখা ছিল। তো এইখানেই দেখো আমরা বলছিলাম যে হোটেল রুমের ভেতরেই হোলি বাইবেল এবং দ্য বুক অফ মর্মন বলে এই দুটো বই রাখা ছিল। যেহেতু এই হোটেলটি ইউকেতে অবস্থিত, তাই এখানকার হোটেলগুলোতে এই বই রাখা থাকে যাতে যাত্রীরা দিনের শেষে যখন ঘরে ফেরে তখন এই বইটি পড়লে তাদের মন শান্ত হয়ে যাবে। ওই দেখো এই রুমেও একটি এসি লাগানো আছে। বাইরে এদিকে এত ঠান্ডা, বাট ঘরের ভেতরটাকে এরকম গুমোট করে এসির ব্যবস্থা করে রেখেছে। কোনো মানে হয় বলো তো? আর বেডরুম থেকে বেরিয়েই সামনেই রয়েছে এই ওয়াশরুম।
এবার চলো তোমাদেরকে কিচেনের এরিয়াটা একটু দেখাই। কিচেনে রয়েছে টোস্টার, ইলেকট্রিক কেটল, নানা রকমের কাটলেরি, নাইফস, তো সবই এখানে রাখা রয়েছে। শুধু কি রান্না করতে হবে সেই বাজারটা নিচে একটি গ্রোসারি শপ আছে হোটেলের, সেইখান থেকে নিয়ে আসলেই এইখানে একদম ফ্রেশ গরম গরম রান্না করে লাঞ্চ বা ডিনার করে নিতে পারবে। এই দেখো এখানে একটা ওভেনও রয়েছে। আর এইখানে অ্যাজ ইউজুয়াল চা বানানোর জন্য সব রকম সামগ্রী রাখা রয়েছে। আর ওপরের এই ক্যাবিনেটের মধ্যে রাখা রয়েছে কিছু ক্রকারিজ। আর ডান দিকের এই ক্যাবিনেটটির মধ্যে রাখা রয়েছে নানা রকমের কাঁচের গ্লাস। আর নিচের এই ড্রয়ারের মধ্যে রাখা রয়েছে নানা রকমের স্পুন, ফোর্ক এবং নাইফস। ও আবার কিচেনের মধ্যে একটি ডিশওয়াশারও রয়েছে। এডিনবার্গের এই সুইট রুমের ভাড়া আমাদের পড়েছিল 236 ইউরো পার নাইট, যেটা কিনা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে ওই 22,000 টাকার কাছাকাছি। এবার সাংকেতদার রুমটা যেহেতু তখনও দেয়নি, তাই আমরা তিনজন এইখানে বসে বেশ ভালো মতন একটা চায় পে চর্চার আসর জমিয়েছিলাম। এক কাপ চা শেষ করে শিবম আবার আরেক কাপ বানানোর জন্য এখানে চলে এসছে। তাই এই সুযোগে আমি ওকে আমার জন্য এক কাপ বানাতে বলছি। আমার জন্য একটু বানালি না? আর ওই দেখো এক্ষুনি ও বললো কিন্তু ও খাবে না, তারপরে দেখো কাপটা নিয়ে নিজেই খেতে শুরু করলো। ওই দেখো আমি চাইলাম তাও আমাকে দিচ্ছে না। আর এইদিকে আমাদের চর্চার বিষয় হলো আমার চ্যানেলে ভ্লগ কেন আসে না। তো সাংকেতদা আমাকে বলছে যে তুমি তো ভিডিও রেকর্ড করো দেখি, তাও তোমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পাই না কেন। আর এখানে আমি ওদেরকে বলছিলাম যে একদিন আমি ভিডিও রেকর্ড করছিলাম পেঁয়াজি ভাজতে ভাজতে, আর সেই দিনকে কিভাবে ধোয়া উঠে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছিল। গল্প করতে করতে আমার চাটাও এখানে আমি রেডি করে ফেলেছি। এবার চাটা খেতে খেতে একটু শান্তিতে বসবো, আর কয়েকটা ভিডিও এডিট করা বাকি আছে, তো সেগুলোও সেরে ফেলবো এই সুযোগে। স্কটল্যান্ডে এসে তোমাদের জন্য এতগুলো ভ্লগস বানিয়েছি যে রোজ এখন একটা একটা করে এডিট করছি আর শর্টসে আপলোড করছি। আর নিচে রিসেপশনে এইরকম একটা করে ক্রয়েসেন্ট দিয়েছে ওয়েলকাম করার জন্য। আমি খাইনি। জাস্ট দেখো কিভাবে কাড়াকাড়ি করছে এটার থেকে ভাগ বসানোর জন্য। অনেক লড়াইয়ের পর দয়া করে আমাকে এই এক টুকরো মতনও দিয়েছে। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র পাউরুটি। তো চলো এবার এই চাটা শেষ করে নিই, তারপরে ফ্রেশ হয়ে নেব। আর ফ্রেশ হয়ে নিয়ে ওই 1 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নেব। আর তারপর চলে যাব হোটেলের কাছে একটি নেপালি রেস্টুরেন্ট আছে, সেইখানেই লাঞ্চ করে নিতে। নেপালি রেস্টুরেন্টে গিয়ে আমরা কি কি খেয়েছিলাম নেক্সট ব্লগে সবটা শেয়ার করে দেব। দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।